সরি, একটু দেরি হয়ে গেছে আজকের আলোচনা শুরু করতে। কি আছি না এখন বেরিয়ে গেছি কে জানে, তাও তো বুঝতে পারছি না। আছে স্যার, আছে। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। ঠিক আছে। ব্যাপার হচ্ছে, আমরা আলোচনা আগের দিন করেছিলাম ভ্যাসিলেটিং হোমিওপ্যাথি আর হচ্ছে ক্রুড মেটেরিয়ালিস্টিক হোমিওপ্যাথি, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, প্রথমে হোমিওপ্যাথিস্টের পক্ষ থেকে আমি অমরনাথ চক্রবর্তী আপনাদের সাদর সম্ভাষণ জানাই এবং প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। তা আজকের যে আলোচনাটা যেটা হবে তার আগে একটু বলে নেওয়া দরকার, নালে আমরা কিন্তু বুঝতে পারবো না। সেটা হচ্ছে কি যে এই যে আমরা ক্রুড মেটেরিয়ালিস্টিক যে হোমিওপ্যাথিটার কথা আমরা বলেছিলাম, সেইটা মূলত এরা কি করে, যে জড়বাদী চিন্তা ভাবনা, ওই 12 পোটেন্সির উপরে এরা জায়গা করে, ওইটাই ঘোরাফেরা করে, ওটাই ঘোরাফেরা করে। এবং হ্যানিম্যানও এই 30 পর্যন্ত করতে বলেছেন। যেহেতু ওটা 12 পরে আর পাওয়া যায় না, কেমিক্যালি পাওয়া যায় না, সেই জন্য ওটাকে ওইভাবে বলা হয়েছে। তাহলে কি হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেমিস্ট্রির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কেমিস্ট্রির উপর নির্ভরশীল। আমরা কিন্তু অ্যালার্ট সাবজেক্ট গুলোকে আমরা নিশ্চয়ই গ্রহণ করবো হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি থেকে। এই কথাটা তো জে.এন. কাঞ্জিলাল বলেছেন। এবার আজকেও যে আলোচনাটা যেটা ভ্যারাইটিস হোমিওপ্যাথি, এটা কিন্তু জে.এন. কাঞ্জিলালেরই লেখা। এবার তাহলে আমরা কি তাহলে কার উপর নির্ভরশীল হব? কেমিস্ট্রির উপরে? কেমিস্ট্রি কি হোমিওপ্যাথির মতন? তাই কি? এই যে লোহা, লোহা লোহা লোহার গল্প আপনারা সবাই জানেন, জলে রেখে দেন, বাইরে ফেলে রেখে দেন, জং পড়ে যাবে লোহা। তা বা লোহার সল্ট যদি রাখেন, এরকম ঘটনা ঘটবে, কেমিক্যাল ঘটনা ঘটবে। লোহা তো আপনার মধ্যেও আছে, আয়রন আছে, তো হিমোগ্লোবিনের মধ্যে আছে, সে তো জলের মধ্যে ডুবে বসে আছে। ওই দেখান দেখিনি সেখানে জং ধরেছে কিনা, জং ধরলে আমরা বাঁচবো কেউ? প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই ডায়নামিক এফেক্ট আর কেমিক্যাল এফেক্ট বা তার ফিজিওলজিক্যাল এফেক্ট, যেটা এই এফেক্টের সঙ্গে এটা মেলে না, মেলে না। যেমন ধরুন আমাদের যে চরিত্র, আমাদের যে মানুষের যে চরিত্র, আমাদের চরিত্র কিন্তু বহুমুখী চরিত্র, একমুখী চরিত্র নয়। আপনি কখনো বাবা, আমি সন্তানের প্রতি আপনার যে চরিত্র যে প্রকাশ হবে, সেই প্রকাশ আপনার স্ত্রীর প্রতি হবে না, আপনার ভাইয়ের প্রতি হবে না। প্রত্যেকটি আলাদা আলাদা, মানুষ তো একটাই। ফলে এই যে একটার সঙ্গে আরেকটাকে অ্যামালগামেট করা, এইটাকে বলে পণ্ডিতি বলে। এই পণ্ডিতির ছায়ায় হোমিওপ্যাথি উঠে যাওয়ার জোগাড়। আমরা কোন জায়গাটা নেব, কোন জায়গাটা নেব না, এইটা যে লজিক্যালি নির্ভর করতে হবে। লজিক তো আমাদের ইন্ডাকটিভ লজিকের উপর দাঁড়িয়ে আছে। তো ফলে ব্যাপার হচ্ছে যে অলওয়েজ লজিক, আমরা কিন্তু ওই প্যাথোলজি নির্ভর বা ওই ডাটা নির্ভর আমরা হোমিওপ্যাথি করতে পারবো না, করা সম্ভব না, ডাটা মানা যায় না। আপনি দেখতে পাবেন আমরা ওষুধ দেওয়ার পর এমন ঘটনা দেখেছি, সুগার তার বেড়ে গেছে, 400-র কাছে চলে গেছে, বাস পেশেন্ট ইজ ওকে। পেশেন্ট ওকে মানে কি দারুণ। এবার বলুন যে বুকের পাটা থাকলে পরে আপনি তাকে কন্টিনিউ করতে বলবেন, সাহস থাকতে হবে। এবার ব্যাপার হলো যে সব কষ্ট কমে গেছে কিন্তু সুগারটা বেড়ে গেছে, আপনি আনন্দে নাচবেন। এটা ফলো আপটা যদি বোঝেন তাহলে জীবনে এইটা দেখলে আজকে উঠবেন, আরে বাবা কি সর্বনাশ করে ফেলেছি। তা আমরা এই যে মানুষের সর্বনাশ করে চলেছি, বুঝে না বুঝে, না বুঝে করলে তার ক্ষমা করা যায়, আর বুঝে যারা করে তাদের ক্ষমার যোগ্যতা। যদিও আইন কানুন তাদের বিপক্ষে কিছু করতে পারবে না, কিন্তু মানুষের বিবেক তো আছে, বিবেকের বাইরে থেকে ঊর্ধ্বে কেউ নয়। এরপরে হচ্ছে কি, আমরা আলোচনা করেছিলাম ভ্যাসিলেটিং হোমিওপ্যাথি। ভ্যাসিলেটিং হোমিওপ্যাথির ব্যাপারটা কি, এরাও কিন্তু খুব মজাদার। এরা কিন্তু সিঙ্গেল মেডিসিনটা ব্যবহার করে। এরা কি করে, যেমন ধরেন হাঁটুর ব্যথা নিয়ে গেছে, আজকে দেখতেই পাবেন তো কেউ হাঁটুর ব্যথা সারাচ্ছে, দেখতে পান সব পণ্ডিত আছে, বই টই লিখে ফেলেছেন, সে বইয়ের বাজারে খাচ্ছেও লোকে ভালো। তা হাঁটুর ব্যথা, কারো হচ্ছে টিউমার, টিউমার আবার মাথার টিউমারের আলাদা চিকিৎসা, হাতের টিউমারের আলাদা চিকিৎসা, প্রত্যেক আলাদা আলাদা চিকিৎসা। এই যে টিউমার গুলো যেটা হচ্ছে সেটা এরা করেটা কি,
এরা ওই জায়গাটার উপরে বিশেষ কতগুলো ওষুধ, 3-4টে ওষুধ পর্যায়ক্রমে পরপর, একসঙ্গে মেশায় না কিন্তু। একসঙ্গে মেশালে তো জাত চলে যাবে না, পলিফার্মেসি হয়ে যাবে, সেটা করে না কিন্তু। এখানেও মিনিমাম ডোজ সিঙ্গেল দেয়। এইভাবে এরা করে থাকে। টিউমার যে সাপ্রেসড হতে পারে এই ধারণাই তো অনেকের নেই। আমরা তো বহু এরকম সাপ্রেশন দেখেছি। আমরা এর আগের দিনও বলেছিলাম, ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমার গুরু ডাক্তার ডিডি ব্যানার্জি ওই স্টোনটা, কিডনি স্টোনটা কেটে দিতে 3 মাসের মধ্যে তিনি মারা গেলেন। দ্যাট ইজ অলসো সাপ্রেশন। ফলে ব্যাপার হচ্ছে যে এই ঘটনাগুলো আমাদের সমাজে চলছে। এবার আপনাদের কাছে আমার আবেদন, আপনারা কি এটা চলতে দেখতে পারেন? এই অনিয়ম, এই মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা, এটা করতে পারেন না। আমি বারবার বলছি, অজ্ঞানে ভুল ক্ষমার যোগ্য। কারণ আমরা প্রত্যেকেরই আমাদের একটা ডার্ক সাইড আছে। আমরা কেউ পূর্ণ আলোকিত নয়, আমরা পরিপূর্ণ মানুষ নই। কিন্তু আমাদের মানুষ হবার চেষ্টা করা, সেটা তো করতে হবে। আমার গুরু ডাক্তার তপন কাঞ্জিলাল প্রণাম নিতেন না, মানে তুই মানুষ নয়। মানুষ বলতে উনি হোমিওপ্যাথি বোঝেন। কথাটা খুব বড় অর্থে বলেন তিনি, কথাটা খুব মিথ্যেও না। ডাক্তার কেসি দাস কি বলতেন, তুই যতটা মানুষ হবি ততটা হোমিওপ্যাথি। বুকে হাত দিয়ে দেখুন তো আপনি কতটা মানুষ হয়েছেন। কত মানুষ হতে গেলে তাকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ দ্বন্দ্ব থাকবে না, নির্ভেজাল ভালোবাসা, নির্মল ভালোবাসা থাকতে হবে। তবে সেটাকে আমরা গ্রহণ করব। আমরা কি পারছি সেটা? এবং আমরা হোমিওপ্যাথির উপযুক্ত মানসিকতা গড়ে তুলতে পারছি না, যার জন্য হোমিওপ্যাথি আমাদের ধরা দিচ্ছে না, তো দেবে না তো। সত্য কি যার তার কাছে থাকে? মিথ্যেকে নেয়ার জন্য দেখবেন আপনার এই কি বলে, ওই প্রচুর টাকা 2 নম্বরই কামিয়েছেন। সে টাকাটা আপনার ছাগলের নামে আছে, পাগলের নামে আছে, গরুর নামে আছে, আপনার দাদার নামে আছে, ভাই নাম, বিভিন্ন নামে থাকতে পারে। সৎভাবে যেটা কামিয়েছেন সেটা শুধুমাত্র আপনার সঙ্গে থাকে। এই হচ্ছে মজা সৎ আর অসতের। তাহলে এইবার আমরা চলে আসছি এর পরবর্তী আলোচনাটা, যেটা চলে আসছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল হোমিওপ্যাথি। হিট অ্যান্ড ট্রায়াল, এটা 3 নাম্বার। হিট অ্যান্ড ট্রায়াল হোমিওপ্যাথি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? জি স্যার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হিট অ্যান্ড ট্রায়াল মানে প্রয়োগ এবং ফল বিচার হোমিওপ্যাথি। এই হোমিওপ্যাথিটা কিরকম? এটা যে ক্রুড, এখানে জেন কাঞ্জিলাল বলেছে ক্রুড মেটেরিয়ালিস্টিক হোমিওপ্যাথি বা ফ্যাসিলিটিং হোমিওপ্যাথি, যেটা করেছে তার থেকেও এটা আরো বেশি নিকৃষ্ট মানে এই ধরনের চিকিৎসকেরা একটি সদৃশতম ওষুধের চিন্তা কখনোই করেন না। আসলে হোমিও সমাজে মেকি গবেষক পণ্ডিতের অভাব নেই, কিন্তু প্রকৃত হোমিওপ্যাথকে খুবই অভাব। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এইসব হোমিওপ্যাথদের আমরা তথা সমাজের সম্মান দিতে বড়ই কুণ্ঠিত। হ্যানিম্যান অর্গানটা শুরু করেছেন অডে সাপেরি দিয়ে। আজকে সৎভাবে যখন রোজগার করবেন, তখন রোজগার হলে পরে আপনার বাড়ির লোকটি আগে আপনাকে খোঁচা মারবে। ওই তো দেখো ওর কত রুগী হয়, ওই তো ওই কিনে দিয়েছে, এরম ভাবে আপনাকে ঘাটা মারবে। মানে আপনাকে অসৎ বানাবার জন্য মাঝে মাঝে খোঁচা মারবে। এই খোঁচা মারতে মারতে আপনি পরিবর্তন হতে পারেন, আপনি তো মানুষ, আপনার তো মনুষ্যত্ব আছে, মন আছে, ভালোবাসা আছে, মান সম্মান বোধ আছে। কিন্তু ব্যাপার হচ্ছে শত মান সম্মান নষ্ট না করেও যারা সত্যের জন্য লড়াই করতে পারেন, তারাই তো মানব কল্যাণ প্রকৃত করে থাকেন। যেটা 9 নম্বর অ্যাফোরিজমে হ্যানিম্যান বলেছেন যে সুস্থ হচ্ছে মানব কল্যাণের জন্য। মানব কল্যাণ করলে খাওয়া পড়া অভাব হবে না কোনোদিন, এবং ভালো রোজগারই হবে। রোজগারটা হচ্ছে সৎভাবে হবে। তা হ্যানিম্যান এত বড় সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন। বর্তমানে এই অসৎ যুগে নিজের ভাই নিজের নয়, নিজের মা নিজের নয়, নিজের বোন নিজের নয়। আপনি দেখতে পাবেন তো চারিদিকে শুধু মরুভূমি, মনুষ্যত্বের মরুভূমি হয়ে গেছে। সেখানে হোমিওপ্যাথ হিসেবে আমাদের মরুদ্যান হতে হবে। আমরা ছায়া দেব, শীতল ছায়া দেবো, জল দেবো, তাকে বিশ্রাম দেবো। হোমিওপ্যাথের কাজ তো শুধু ওষুধ দেওয়া নয়, তার মানসিক পর্যালোচনা করে তাকে বুঝিয়ে দেওয়া যে তুমি বাবা এইভাবে চলো, এইভাবে না চললে হবে না।
এটা আমরা বুঝতে পারি। এবং আমাদের এই যে গবেষক সমাজ যেটা, সেটা এই হিট অ্যান্ড ট্রায়াল থেকে বেশি উঠে আসছে। এদের গবেষণার ইয়েও আছে, সাঙ্গপাঙ্গও আছে। এবং এইসব সাঙ্গপাঙ্গের সঙ্গে একসময় লড়াই করেছি, তো শুধু গায়ে মাঠটা খায়নি, কপাল ভালো আমার, সাত পুরুষের আশীর্বাদ। এখন যা অবস্থা, এখন হলে তো আমাকে পিঠে একটাও ছাড়বে না, সব পিঠে পড়বে বলাই যায়। এই হচ্ছে বাস্তব অবস্থা হোমিওপ্যাথি। ফলে এইরকম একটা জায়গা থেকে আমাদের উত্তরণের চেষ্টা করতে হবে। উত্তরণটা কে করবে? আগে মানুষটা উত্তরণ হবে। মানুষটা যদি স্পেশাল ভাবে নিজেকে না তৈরি করতে পারে, বিশেষভাবে আঙ্গিকে নিজেকে না তৈরি করতে পারে, সে কোনোদিন হোমিওপ্যাথ হতে পারবে না। হোমিওপ্যাথ হতে গেলে আপনার মিউটেশন দরকার, মানে মেন্টাল মিউটেশন। এটা নিয়ে কোনো সমস্যা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা আলোচিত বিশেষ চিকিৎসকরা কি করেন? এরা কয়েকটা লক্ষণ বাছাই করেন এবং এই লক্ষণের জন্য একটি ওষুধ বাছাই করে তাকে দেন, চিকিৎসা করেন। আপনি দেখতে পাবেন সায়াটিকার জন্য একটা, অমুক ব্যথার জন্য একটা, কানের পলিপাসের জন্য একটা, সব দেখতে পাবেন। এরকম চারিদিকে দেখতে পাবেন। তাদের কিন্তু রুগী কম হয় না। আপনাকে যা ভাবতে হবে, আমি চুরি করে খাবেন না সৎভাবে খাবেন। সৎভাবে খেলে আর্থিক কষ্ট হয়তো প্রথম জীবনে হতে পারে, কিন্তু মানসিক তৃপ্তি বা মানসিক শান্তি, যেটা বর্তমান যুগে কোটি কোটি টাকার মালিকেরও নাই, আপনি সেইটা পাবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি পাবেন। এটা আমার জীবনের একটা উপলব্ধি, সেই জন্য শেয়ার করছি। মানবেন কি মানবেন না সেটা অন্য কথা। তাহলে কি হচ্ছে, তারা একটি লক্ষণকে বেছে নেয় এবং এদের অভিজ্ঞতাটা কিরকম, যে এই ধরনের লক্ষণটা এই ওষুধ দিলে চলে যাবে। এদের অভিজ্ঞতাটা খুব খারাপ নয়, কিন্তু যখন আপনি একটি লক্ষণকে যখন দূর করবেন, আপনার যদি একটু কেন্টের যদি 11 নম্বর অবজারভেশনটা পড়েন, সেখানে তিনি বলছেন যে কোনো লোকাল সিমটমকে যদি আমরা দূর করি, তাহলে কি হবে, সেখানে ভাইটাল অর্গান এফেক্টেড হবে। 11 নম্বর পরে হবে। এবং ভাইটাল অর্গান এফেক্টেড হওয়ার আগে অনেকগুলো স্টেজ থাকে, যেটা সাপ্রেশনের বোঝা যায়। যারা অভিজ্ঞ চিকিৎসক তারা বুঝতে পারেন যে ভুলটা আমি করে ফেলেছি। আর হোমিওপ্যাথিক সাপ্রেশন করলে তাকে কাটানো এত সোজা না, ভয়ঙ্কর কঠিন সেটা। এবং এদের কি ধারণা, এই যে এক একটা সিমটম কে বাছাই করে নিল, বাছাই করে এরা কিভাবে, এগুলো হচ্ছে আমার সোলজার বা সৈনিক। এরা কি করবে, আমি ঠিক যেভাবে দেব ঠিক সেইভাবেই কাজ করবে, এবং সেইভাবেই কাজ করবে। আমি যেমন ভাবে তাকে চলতে বলবো সেইভাবেই চলবে। তো ফলে ব্যাপার হচ্ছে কি, যে এরা কি করে, রোগের যদি দুটো তিনটে যদি মারাত্মক কষ্ট থাকে, তাহলে এই দুটো তিনটে ওষুধ দেবেন। এরা পলি করতে চায় না ভাই, এরা একদম মানে নির্ভেজাল খাঁটি ভদ্র, পলি করতে চায় না। তুমি দুটো তিনটে নিয়ে এসছো, তো আমি কি করবো, তুমি তোমাকে বাধ্য করেছো। আমি তো সিঙ্গেলই করি। আমি এই হাঁটু ব্যথার জন্য দিয়েছি, তোমার এই পলিপের জন্য একটা দিয়েছি। তা এরা দু তিন রকমের ওষুধ দেয়, দিয়ে কি করে, তারা ভাবে যে এই তিনটে ওষুধ যদি এই তিনটে রোগে একটা না একটা তো কাজ করবেই। আচ্ছা, ওগুলো যদি কাজ না করে পরে দেখবো, মাথাটা তো আছে, ভেবেচিন্তে পরে দেখবো। তাহলে এই যে তিনটে ওষুধ পড়লো, তাদের ধারণাটা কি, যে একটা ওষুধ কাজ করবে, বাকি দুটো একই সঙ্গে কাজ করবে না, এই ধারণা। দেখবেন বহু চিকিৎসক আছে, দেখবেন আলফালফা টনিক না দিলে ওই প্লাসিবো হিসেবে কি দেওয়া আছে না, ওই অ্যালকোহলের মধ্যে 2-4 ফোঁটা আলফালফা দিয়ে দিলাম। কেউ বলে কমপ্লিমেন্টারি হিসাবে আমি বায়োটনিক দিয়ে দিলাম। এরকম সব বলে, সব বড় বড় পণ্ডিতের ব্যাপার তো, ওই ছোটখাটো মানুষ ভাই, তা এটা বলে থাকে, এরা এরকম করেও থাকে। এদের কিন্তু রোগীর অভাব নেই, আর এরা মুখে বড় মিষ্টি না। আমাদের মুখ যেমন খুব বাজে, এদের মুখ বড় মিষ্টি। আমাদের মুখটা যতটা কটু, এদের মুখটা তত মিষ্টি। আর মিষ্টি কথা তো লোকে বলে ভালো। তাহলে কি হলে, এই যে ওষুধগুলো দেয়া হচ্ছে, এটা সম্পর্কে একটু দেখা যায়। অ্যালোপ্যাথিতেও কিন্তু এক একটা ওষুধের আলাদা আলাদা অর্গানে তাদের ওষুধটা কিন্তু দেয়া হয়। এইটা লিভারের জন্য করবে, এটা হার্টের জন্য করবে, কি এটা এই জন্য করবে, তারা দেয়।
এবং তাদের ব্যাপারটা হচ্ছে কি, তারা কিন্তু ওই ল্যাবরেটরিতে তারা ওটা দেখে নিয়ে বা ইতর প্রাণীর উপর দেখে নিয়ে তারা ওইভাবে ইয়ে করে। তারপর ওদের যে সিলেক্টেড মেডিসিন গুলো পার্টিকুলার অর্গানের উপর গিয়ে কাজ করবেই করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যার জন্য তার রিলিফটা দিতে পারে, ওরা রিলিফ দিতে পারে বলেই তো অ্যালোপ্যাথি চলছে। তাহলে এইবার তাদের এই প্রত্যেকটার এগেস্টে একটা ডাটা আছে, এই ডাটাটা না এইটা ওষুধের এইটা সাইড এফেক্ট। তার ফলে এই যে লোকে লোকে তখন বলে দেখো এরা কত সত্যবাদী, এরা কত ভালো, কোনটা ভুল সাইড এফেক্ট আছে সেটাও তো আমাদের জানিয়ে দিচ্ছে। তুমি হোমিওপ্যাথি ডাক্তার, তুমি বলতে পারবে কোনটা সাইড এফেক্ট? বাস্তবে তো হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট হয়ই না, গুড না প্রয়োগ করে সাইড এফেক্ট হবেই না। তাহলে কি হয়, সেখানে সাপ্রেশন হয়। সাপ্রেশন হওয়ার জন্য তার শক্তিটা, রোগ শক্তিটা অন্তর্মুখী হয়ে গিয়ে ভাইটাল অর্গানে অ্যাটাক করে। এখানে তো ওই ব্যাপারটা আসে না, ওই কনসেপ্টেই আসে না, সাপ্রেশনের জন্য গন্ডগোলটা। তাহলে এবার হচ্ছে যে যে ডাটাটা নেই, আপনারা দেখবেন যারা অনেকগুলো ওষুধ একসঙ্গে খাচ্ছেন, তাদের বিভিন্ন রকম শরীরের ট্রাবলস আছে যেগুলো ছিল না, এবং সেই ট্রাবলস গুলো কিন্তু ওই যে রোগগুলোর জন্য যে ওষুধ খাচ্ছেন সেই রোগগুলোর বাদে আসছে, এবং এগুলো হচ্ছে কি মাঝে মাঝে উঁকি মারে 2-4 দিন ভোগায় চলে যায়, ইত্যাদি ইত্যাদি চলতে থাকছে। তাহলে এই যে ট্রাবলস গুলো আছে এগুলো যে সাইড এফেক্ট হয় একটা জায়গায়, একটা জায়গায় যদি একাধিক কর্মকর্তা থাকে তাদের মধ্যে হাতাহাতি হবে না, এটা কোনদিন হতে পারে কি? এটাকে চলতি কথা মিউচুয়াল অ্যাকশন বলছি ভদ্র ভাষায় আর কি। আমি দেখুন না, কোনো জায়গায় যদি কর্মকর্তা কয়েকজন থাকে, সে পুজোই বলুন বা রাজনীতি বলুন বা যেখানে হোমিওপ্যাথি সম্মেলন বলুন, দেখুন না তাদের মধ্যে কাটাকাটি হাতাহাতি হবে, খুব বেশি হলে হাতাহাতি মারপিটও হয়ে যেতে পারে, কথা কাটাকাটি তো হবেই। ব্যাপারটা এরকম মিউচুয়াল অ্যাকশন, যেটা কোনোদিনই ওরা ডাটাটা বার করতে পারেনি, কারণ ওই পার্টিকুলার একটা ড্রাগের ডাটা বার করেছে, কিন্তু 3টে ড্রাগ যখন যাকে দেওয়া হচ্ছে, কি 4টে যাকে দেওয়া হচ্ছে, আমি এমন দেখি 12-14টা খাই দেখেছি দেয়া যাতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে মিউচুয়াল আছে কি? মিউচুয়াল ডাটা কিচ্ছু নেই। বুঝতে পারছেন, সবটাই ডাট। আর হোমিওপ্যাথিতে মিউচুয়াল ডাটার তো কোনো প্রশ্নই আসে না, কারণ হোমিওপ্যাথি তো ওইভাবে করা হয়নি। তাহলে কি হলো, এই যে এদের এই যে ধারণা যে অ্যালোপ্যাথির মতন, যে অ্যালোপ্যাথি একটা টার্গেট অর্গান থাকে, এই ওষুধটা এই লিভারে কাজ করে, এই ওষুধটা স্প্লিনে কাজ করে, এইটা হার্টে কাজ, এই টার্গেট অর্গান থাকে, এরাও কিন্তু টার্গেট অর্গান করে। এবং দেখবেন আমাদের কিন্তু হোমিওপ্যাথি বইয়ে লেখা আছে কোন ওষুধটা কোন কোন অর্গানের উপরে বেশি কাজ করে, এরকম লেখা থাকে। সেখানেও কিন্তু ওই রকম থাকে না যে এইটা এতে করবেই করবে, এরকম ব্যাপার থাকে না। কোন কোন অর্গান উপর বেশি কাজ করে সেইগুলো বেশি কাজ করে, কিন্তু আমি সেই বেশি কাজটা স্পেসিফিক করে ফেলছি, স্পেসিফিক করে আমি এটার জন্য এটা দিচ্ছি। এই যে ব্যাপারটা, যেটা এই যে প্রয়োগটা হচ্ছে এখানে কিন্তু লক্ষ্য করে দেখুন, এর ফলে কি হচ্ছে বুঝতে পারছে না তো। হিট অ্যান্ড ট্রায়াল মানে কি, একটা হিট করলো আর দুটো না কাজ করবে না, কাজ যদি না করে পরে পরে আবার একটা দেবো, এই তো এদের নিয়ম। এদের তো কোনো রেকর্ডিং এর দরকার হয় না, রেকর্ডিং এর এদের কোনো দরকার হয় না। তাহলে এর ফলে কি হবে, আলটিমেটলি মানুষের রোগগুলো জটিলতা বাড়বে, এবং এই প্রয়োগটা যেটা, এটা নিকৃষ্টতম প্রয়োগ। আপনি এরকম নিকৃষ্টতম প্রয়োগ উৎকৃষ্টতম ডাক্তারের কাছে দেখতে পাবেন। উৎকৃষ্টতম মানে কি, যে প্রচুর রোজগার করে, যা প্রচুর পেশেন্ট আছে। সমাজটা তো বোঝে না হোমিওপ্যাথি কি, এবং এটা আমাদের দায়িত্ব হোমিওপ্যাথি কি বুঝিয়ে দেওয়ার জন্য। হোমিওপ্যাথিকে বাঁচার স্বার্থে করবেন, নিজের স্বার্থে বাদ দেন। হোমিওপ্যাথি বেঁচে থাকতে গেলে আপনাকে এটা করতে হবে, না করলে কিন্তু সব বিচ্ছিন্ন হয়ে ছিটকে যাবে সব। আপনারা এই যে করোনার সময় আপনারা তো বিশাল সার্ভিস দিয়েছেন, তার ফল কি পেয়েছিলেন? ডাক্তার নাম লিখতেই পারছিলেন। এই অত্যাচারগুলো আসবে রাষ্ট্র থেকে, কিচ্ছু করার নেই, লড়াইটা আমাদের করতে হবে, আমাদের লড়াই করার জন্যই জন্মেছি। তাহলে কি হলো, এই যে লোকগুলো যেটা আছে, এই লোকগুলো এরকম করে কেন? প্র্যাকটিক্যালি অ্যালোপ্যাথিতে যেমন হচ্ছে ওরিয়েন্টেড একটা, এই অর্গানের বেশি, এই ওরিয়েন্টেড, এই অর্গানের জন্য এইটা, ওই অর্গানের জন্য এইটা, এই যে ব্যাপারটা আছে, এই যে শিক্ষাটা যেটা, এই শিক্ষাটা ওরা ভুলতে পারে না। এদের লক্ষ্য করে দেখবেন, এদের প্র্যাকটিস অফ মেডিসিন বলুন, রোগ ডায়াগনোসিস বলুন বা প্যাথোলজি বলুন, অগাধ পাণ্ডিত্য। আমি এগুলো কোনো গল্প করছি না, আমি সব দেখেছি তো, কারণ আমার এর সঙ্গে তো, এদের সঙ্গে তো আমার তর্ক বিতর্ক হয়েছে।
তো ফলে ব্যাপার হচ্ছে কি যে এই যে মানুষগুলো কিন্তু এই অ্যালার্ট সাবজেক্টের এই জায়গাগুলোতে তারা কিন্তু বিনয়ী, হোমিওপ্যাথির ক্ষেত্রে তারা কিন্তু উদ্ধত। তারা বলে তোমরা আমাদের সম্মান দিতে জানো না, আমরা এইসব জানি ইয়ে করি, তোমরা তো এত জানো না। গল্পটা হচ্ছে এরকম, আমি এত জানি আমাকে কেন সম্মান দেওয়া হয় না। আসলে এরা অ্যালোপ্যাথিকে ছাড়তে পারে। ওই যে আজকাল দেখতে পারে না ভণ্ড লোকেরা, এই যে ভণ্ড যারা পুরোহিত যারা, তারা কি করে, নামাবলী গায়ে দিয়ে ধান্দাবাজি করে, কিন্তু ভণ্ডামি। যে প্রকৃত ঈশ্বরকে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন বা মানেন, তার তো দেখাবার কিছু নেই, তার তো অন্তর থেকে সে তাকে উপলব্ধি করার চেষ্টা করে। তাকে বাইরের নামাবলীর দরকার নেই, বাইরের সাজ পোশাকের দরকার নেই। সাজ পোশাক তো মূল ব্যাপার নয়, আপনার মনটাকে সাজাতে হবে। বাইরে আপনি যতই সুন্দর সাজান, মনটা যদি সুন্দর না হয়, কোনো মূল্যই নেই আপনার। এবং আমরা বাইরের সাজানোটাকে বেশি গুরুত্ব দিয়ে বসে থাকি, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় গন্ডগোল। এইটা গেল একরকম। এর পরেরটা আপনারা যেটা বলবো সেটা বেশ ভালোই, বেশ 4 নাম্বার, ইলিওলজিক্যাল আর ফেথলেস হোমিওপ্যাথি, অযৌক্তিক বা আস্থাহীন হোমিওপ্যাথি। কি নামগুলো বার করেছেন দেখছেন জেন কাঞ্জিলাল। মানুষটা যে হোমিওপ্যাথিটাকে কোন দিক থেকে গুলে খেয়েছেন ভাবতে অবাক লাগে। অথচ এই মানুষটাকে বহু লোক চেনেন না। ইনি কিন্তু আপনাদের দেশেই জন্মগ্রহণ করেছিলেন, এদেশে নাম করেছেন। তো এই হোমিওপ্যাথিতে কি করা হয়, এদের একটা মজার ব্যাপার আপনি দেখতে পাবেন গ্রামের দিকে বা রিমোট ইয়েতে দেখতে পাবেন, অ্যালোপ্যাথি ওষুধও দেয়, তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ। বোঝা গেছে ব্যাপারটা? আপনাকে ছাড়বে না, অ্যালোপ্যাথিরও টাকা নেবে, হোমিওপ্যাথিরও টাকা নেবে, ছাড়বে কেন আপনাকে? এরকম গ্রামের দিকে এই প্র্যাকটিস গুলো দেখতে পাবেন রিমোট জায়গায়। আমি এরকম দেখেছি, তাদের পেশেন্ট আমার কাছে এসছে, তাদের প্রেসক্রিপশন দেখে তো আমার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। তো এরা কি করে না, বেপরোয়াভাবে এরা ওষুধ প্রয়োগ করে এবং এদের বিবেকের দংশন বলে কিছু নেই। এবং বাস্তবতা হচ্ছে যে অ্যালোপ্যাথি ওষুধ প্রয়োগ করা তার লাইসেন্সও তো নেই। তারা বুঝতে পারছেন যে এরা কতটা নীতিহীন, যেটার অধিকার নেই সেটাকে আমি অধিকার ফলাচ্ছি, এটা তো হতে পারে না। এবং অ্যালোপ্যাথির চোখ ধাঁধার উন্নতি বা চাহিদা দেখে এরা মোহিত হন এবং এইটার জন্য তিনি কি করেন, তারা জেনেও না জানার ভান করেন, মানে দেখাতে চায় না যে আমি অ্যালোপ্যাথিটা ভালোবাসি। বাস্তবে এই চিকিৎসা রোগের সাময়িক উপশম বা দমন ব্যতীত কিছুই করতে পারে না। এবং এরা কখনো অ্যালোপ্যাথি দেয়, কখনো আয়ুর্বেদিক দেয়, কখনো হোমিওপ্যাথি দেয়, কখনো ইউরোপ্যাথি দেয়, আবার দুটো মিশিয়েও দেয় হোমিওপ্যাথির সঙ্গে। এই 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 রোগটা তোমার হোমিওপ্যাথিতে কাজ করবে, ওই রোগটা তোমার এই আয়ুর্বেদিক দিলাম, এই রোগটা ইউনানি দিলাম কি অ্যালোপ্যাথি দিলাম, এইরকম সব এদের ফর্মুলা। এইসব ফর্মুলা হচ্ছে বড় বড় গবেষক ছাড়া এগুলো আবিষ্কার করতে পারে না, এরা বিরাট গবেষক। এবং এরপরে কি করছে, আলটিমেটলি এইভাবে ওষুধগুলো খাওয়ার পরে রোগগুলো কি হচ্ছে, দুরারোগ্য ব্যাধিতে পরিণত হচ্ছে। কারণ তার তো বিভিন্ন রকম জটিলতা আসবে। আপনারা এর আগেও বলেছি, হ্যানিম্যান বলেছেন যে ক্রুড থেরাপি যদি করা হয়, হ্যাঁ, সেখানে কি হবে, সোডার সঙ্গে মিশে সেটা কমপ্লেক্স ডিজিজ তৈরি করবে। আমরা তো এই ব্যাপারটাই, যারা এই মাদার টিংচারের গল্প বলে বা জুনিয়রদের শেখাবার নাম করে যে মানে যে অস্ত্রগুলো সব তুলে দেওয়া হয় সর্বনাশ করার, তারা এই জায়গাগুলো তো তারা পড়েন না বা জানলেও বলেন না, শুধু বলে আমরা কাজ পাই। কাজ তো সবেতেই পাই, তাহলে হোমিওপ্যাথিটা কেন করতে যাবো? হোমিওপ্যাথির কাজের সঙ্গে নীতির একটা সম্পর্ক আছে তো। তাহলে এরা এরা কি করে, এরা তাহলে ওই যে অ্যালোপ্যাথির মতন ওইভাবে করে, কিভাবে করে সেই জায়গাটা একটা বুঝতে পারবেন। রোগীর বর্তমান ও ভবিষ্যতে সর্বনাশ করে। আজকাল একটা মানুষ বিভিন্ন রোগে ভোগেন, ফলে রোগের নাম অনুসারে বিভিন্ন ওষুধ সেবন করতে হয়। এরা রোগের নাম অনুসারে বিভিন্ন ওষুধ দেয় এবং বিভিন্ন সামগ্রিক কুফলের কোনো তত্ত্ব নেই, যেটা বলছিলাম মিউচুয়াল অ্যাকশন, তার কোনো কুফলের জানা নেই তাদের। এবং এরা কি করে, আজ থেকে 30 বছর আগে কি 40 বছর আগে আপনি কটা ক্যান্সার, কটা সুগার, প্রেশার দেখেছেন, শুনেছেন? আজকে দেখুন ঘরে ঘরে ঢুকে গেছে। রোগ বাড়ছে না, রোগ কি বাড়ছে, কমছে? কমছে না তো।
বিভিন্ন জটিল রোগগুলো বাড়ছে। তো হোমিওপ্যাথির বড় সমস্যা হলো প্রকৃত আরোগ্য নির্ভর বিশুদ্ধ অবিকৃত লক্ষণের ওপর। তারপরে এই যে লোকগুলো যেগুলো আছে এরা তো বিশুদ্ধ আলো করে না, এরা বিশুদ্ধ চিকিৎসা করে না, ফলে এখান থেকে কি আপনি পাবেন? কিছুই পাবেন না তাদের, তাই না? এখান থেকে কোনো আরোগ্যের কোনো ব্যাপার কিছু নেই। তাহলে রোগ নির্ভর চিকিৎসা করছে, যেটাকে থেরাপিউটিক্স বলা হয়। থেরাপিউটিক্স করেই কিন্তু আমেরিকা থেকে হোমিওপ্যাথিতে উঠে গিয়েছে। মানে থেরাপিউটিক্স সম্পর্কে খুব সাবধান। আমাদের থেরাপিউটিক্সের মধ্যে ভালো বই আছে ফ্যারিংটনের বই, খুব সাবধান। হ্যারিংটন শুধুমাত্র থেরাপিউটিক্স নয়, হোমিওপ্যাথিটা বুঝতেন। ওটা ফ্যারিংটন বোঝার আগে আপনি নিজেকে আগে ঠিক করুন, তারপরে ফ্যারিংটনে হাত দেবেন, নাহলে কিন্তু গন্ডগোল পাকাবে। তাহলে কি হলো, এই যে হোমিওপ্যাথি যেটা, এটাকে এক ধরনের পঙ্গু হোমিওপ্যাথি বলা যেতে পারে, যেখানে এইরকম ভাবে চিকিৎসা, রোগের নাম ধরে চিকিৎসা করে, এবং অনেকেই দেখবেন রোগের নাম শুনেই ওষুধের নাম বলতে শুরু করে দেয়। এটা একটা গ্রুপ গেল। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, সিউডো হোমিওপ্যাথি বা নকল হোমিওপ্যাথি। এই রে, আজকাল কি হোমিওপ্যাথির অভাব আছে? ট্রু হোমিওপ্যাথি, মডার্ন হোমিওপ্যাথি, নামটা আমার সব মনেও থাকে না রে ভাই। ট্রু হোমিওপ্যাথি, মডার্ন হোমিওপ্যাথি, তারপরে পিওর হোমিওপ্যাথি, এরকম কত নাম খুঁজে পাবেন ফেসবুকে। হ্যাঁ, তারপরে যে জেনেটিক হোমিওপ্যাথি, কেউ বলে গোব্যাক হোমিওপ্যাথি, যত রকমের আছে আর কি, যার যেমন ইচ্ছে সে করে যাচ্ছে। হ্যাঁ, হোমিওপ্যাথিটা কি আমার বাবার সম্পত্তি যে আমি নাম দেবো? হোমিওপ্যাথি তো হ্যানিম্যানের সম্পত্তি রে বাবা, অন্যের সম্পত্তি আমি হস্তক্ষেপ করতে যাবো কোন দুঃখ? এটাই তো দ্বিচারিতা, এটাই তো নীতিহীনতা। তাহলে কি হলো, সিউডো হোমিওপ্যাথি মানে নকল হোমিওপ্যাথি। এই ধরনের হোমিওপ্যাথি কিন্তু অযৌক্তিক এবং আস্থাহীন হোমিওপ্যাথির থেকে অনেক কম। এই আগের যে হোমিওপ্যাথিটা বললাম ইলজিক্যাল, তার থেকেও এটা খারাপ। এটা কেন খারাপ আলোচনা করলে বুঝতে পারবেন কেন খারাপ, এবং অধিকতর ধ্বংসাত্মক এটা, এবং এর সঙ্গে লক্ষণ সদৃশতার কোনো সম্পর্ক নাই। লক্ষণ সদৃশতার কোনো সম্পর্ক নাই। এরা কি করে, এরা কিভাবে চিকিৎসাটা করে না, এরা অ্যালোপ্যাথও নন, আবার অ্যালোপ্যাথের নিজস্ব আইনসম্মত অধিকারও আছে, যদিও এরা অ্যালোপ্যাথ নন। নিজের হোমিওপ্যাথ বলার নৈতিক অধিকার এদের আছে কিনা একটু ভেবে দেখা দরকার। তারা কি করে, লক্ষণ সংগ্রহের প্রয়োজন বোধ করে না, সদৃশ্য ওষুধ খোঁজার তাগিদ নেই। তারা শুধু রোগের একটি নাম চায়, রোগের নাম জানার পর, দেখুন আগের এটাও রোগের নাম জানতো, নাম জেনে কি করতো, সে ওষুধ দিত, ওই রকম নির্দিষ্ট ওষুধ, ওই একটা মানে রোগ ভিত্তিক একটা দুটো দিত। এরা কিন্তু কি করছে, রোগ ভিত্তিক এরা করছে, এরা কি করছে, পেটেন্ট, রোগ ভিত্তিক পেটেন্ট। কথাটা বুঝতেছেন? এক একটা রোগের নাম করে, আপনি যেমন ধরুন একটা টনসিলের ব্যথার জন্য আপনি ধরে নেন যে আমি টনসিলের ব্যথাকে ব্যারাটাকাপ দেবো, সবাই দিলেন, কিছু ভালো হবে, কিছু গন্ডগোল হবে, সব ঠিক আছে। কিন্তু টনসিলের ব্যথার জন্য যখন পেটেন্ট যখন দেবেন 4টে 5টে 6টা 8টা 10টা, আমি তো 15-16টাও দিতে দেখেছি। তো বলে এই যে দিয়ে যখন করবেন, এইটা কি তাহলে ওর থেকে ক্ষতিকারক বেশি নয়? এটা অনেক বেশি ক্ষতিকারক। এরা কি করেন, এইটা দেন, যেমন এদের ওষুধের ব্যাপার লিস্ট আছে, রোগের নাম জানার পর দাঁতের ব্যথার জন্য এই ওষুধ, পাতলা পায়খানার জন্য এরকম ওষুধ, এবং এরা কি করে, রক্ত পরিষ্কারের জন্য ওষুধ, স্নায়ুর ক্ষমতা বাড়াবার জন্য ওষুধ, যৌন ক্ষমতা বাড়াবার জন্য ওষুধ, আমি আর বলতে চাইছি না, ফেসবুকে দেখতে পাবেন। এরা কারা? এই গ্রুপের লোক। এখানে অনেক রোজগার হয়, 3,000 5,000 7,000 টাকা রোজগার হয়। আর মানুষ তো যদি ওদের কাছে না সারে, কারো কাছে বলতে পারবে না যে আমাকে এটা সারাতে পারেনি। কিরকম বুদ্ধি করে এরা চলে বলুন দেখি রোজগার করার জন্য? আমরা বলতে পারবে না যে অমুক ডাক্তার কাছে, ও ওর কাছে গেছিলি তো কি হয়েছিল রে, বলতে পারবে না। এরা সেই সুযোগটা এরা নেয়। তাহলে এদের কি হচ্ছে, এই যে বিভিন্ন অর্গানের উপরে ইয়ে করছে, এবং এই ওষুধগুলো তাহলে কোথাকার, যেমন এদের ওষুধের নাম কিছু কিছু জেন কাজিনা দিয়েছেন, হার্নিয়া কিওর, হাইড্রোসিল হ্যামার, হ্যাঁ এরকম অনেক নাম দিয়েছে, কানের পুঁজের ইয়ে, তারপরে লিউকোরিয়ার ওষুধ। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো থাকে,
এইগুলো কিন্তু ওই সব কোম্পানির পেটেন্ট ওষুধ, কোম্পানির পেটেন্ট ওষুধ। এই পেটেন্ট ওষুধগুলো কিন্তু কোম্পানিগুলো তৈরি করছে। দোষটা কাদের? আমরা প্রয়োগ করি বলি তো তারা কিনছে, তারা বলছে তো এতে আমাদের অনেক লাভ, এতে আমাদের অনেক লাভ। তাহলে দেখা যাচ্ছে কি আজকে এই যে আলোচনাটা করছি, আলোচনার মধ্যে কতগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, ক্রুড মেডিসিন দেয়া হচ্ছে, কোনো ক্ষেত্রে দেয়া হচ্ছে সিঙ্গেল মেডিসিন দেওয়া হচ্ছে, পোটেন্সি হিসেবে দেওয়া হচ্ছে, কোনো ক্ষেত্রে মিক্সিং করা হচ্ছে, কোনো ক্ষেত্রে পেটেন্ট করা হচ্ছে। এই যে ব্যাপারগুলো যেগুলো হচ্ছে, এইগুলো কিন্তু কোনোটাই হোমিওপ্যাথির আন্ডারে পড়ে না, অথচ এইগুলো বাজারে রমরমা চলছে। এবার আসুন এই জায়গাটা আমি একটু টাচ করে যাই, এটা টাচ না করলে পরবর্তী জায়গাটা আপনারা বুঝতে পারবেন। শক্তি, হোমিওপ্যাথির শক্তিটা আমি এই আলোচনাটা করলে আপনারা বুঝতে পারবেন শক্তিটা কথা। আমি একটু ফিজিক্যাল সায়েন্সে চলে যাচ্ছি। যেমন ধরুন লোহা, লোহার আপনি একটা টুকরো পেলেন, তাকে ভাঙলেন, ভেঙে গুঁড়ো করলেন, গুঁড়ো হলো, গুঁড়ো করার পর তাকে আরো আরো সূক্ষ্ম করলেন, অণুতে পরিণত হলো, অণুর পর এবার তাকে আরো সূক্ষ্ম করলেন, পরমাণুতে পরিণত হলো, পরমাণুকে আবার ভাঙলেন। এরকম ভাঙতে ভাঙতে একটা জায়গায় গিয়ে বোসন কণা, যেটা এখন আইনস্টাইন আর সত্যেন্দ্রনাথ বোস তারা বলছেন যে একটা থেকেই পৃথিবীর সৃষ্টি। তাহলে এই যে আপনি লোহাটাকে দেখতে পাচ্ছেন, আপনার সামনে যে লোহাটা আছে, এটার শক্তি স্তর কোনটা? শক্তি স্তরে বোসন কণা, সেখানে কিন্তু সিঙ্গেল। তাহলে এই যে শক্তি স্তর যেটা যাচ্ছে, ওইটা হচ্ছে শক্তি স্তর যেটা আছে, যেটাকে আমরা দেখতে পাই। তারপরে এই যে শক্তি স্তর থেকে সবসময় ইনফ্লাক্স হচ্ছে, ইনফ্লাক্স, ওখান থেকে একটা শক্তির প্রবাহ হচ্ছে, শক্তির প্রবাহ হচ্ছে বলেই লোহাটা তার এই জড় আকার বা তার কেমিস্ট্রি এগুলোকে ধরে রাখতে পেরেছে। যদি ওইখান থেকে ফ্লোটা না হয়, এটা ধরে রাখতে পারবে না। এটা অন্য সোজা উদাহরণ দিই, যে গল্পটা আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাবেন অনেক লোক মারা গেছেন, হচ্ছে ওনার হার্ট ফেল হয়েছে, এই গল্পটা শোনেন তো। অনেকে মাল্টি অর্গান ফেল হয়েছে, এ কথাও তো শোনেন আপনারা। হার্ট ফেল হয়ে মারা গেছে, এই গল্প তো আপনার প্রায়ই শুনেন, ছোটবেলা থেকে শুনছেন। ব্যাপারটা কি তাহলে? মরে হার্ট ফেল হয়ে মরে কেন? বাকি সব যন্ত্র তো ঠিক ছিল। আসলে ওই যে প্রাণ শক্তি, যেটা প্রাণ শক্তি, যে ওই যে শক্তি লেভেলে আছে, ওই প্রাণ শক্তি কি করছে? এইটাই তো অর্গানের ভাষা। এই প্রাণ শক্তি কি করছে? আমাদের এই জড় শরীরটাকে অ্যানিমেটেড, মানে জীবিত করে রেখেছে। ওইখান থেকে ইনফ্লাক্স হচ্ছে, সবসময় ইনফ্লাক্স হচ্ছে, ওখান থেকে ইনফ্লাক্স হয়ে ছড়িয়ে আসছে। এইটার মধ্যে যদি সামঞ্জস্য থাকে, তাহলে আমরা সুস্থ। যখন রোগ শক্তি যখন আক্রমণ করে, ওই শক্তি স্তরে পরিবর্তনটা হয়ে এই বর্তমান লেভেলে নেমে আসে, বর্তমান লেভেলে প্যাথোলজি পর্যন্ত নেমে আসতে পারে। তাহলে এই যে চরিত্রগত যে বৈশিষ্ট্য, যেটা এই ইনফ্লাক্সটা, যদি তার একটা হার্ট যদি নষ্ট হয়ে গিয়ে থাকে বা ফেলিওর হয়, তাহলে ইনফ্লাক্সটা কি হবে? ওখানে গিয়ে ব্লক হয়ে যাবে, ব্লক হলেই মানুষের মৃত্যু হবে। ইনফ্লাক্সটা হার্টের জন্য আমরা বলছি বটে যে হার্ট ইয়ে হয়েছে সেই জন্য মরে গেছে, হার্টের জন্য মরে নাই, ইনফ্লাক্সটা বন্ধ হয়ে গেছে বলে মরেছে, ইনফ্লাক্সটা বন্ধ হয়ে গেছে, মরেছে। আপনারা দেখতে পাবেন, আপনি একটা ওষুধ দিয়েছেন, ওষুধ দেওয়ার পর দেখছেন হোমিওপ্যাথি ইয়ে হেরিং ল ফলো করে সুন্দর কাজ করছে, করতে করতে একটা সময় গিয়ে আর কাজ করছে না। হোয়াট ইজ দ্য ম্যাটার? এখানেও ব্যাপারটা কি, যে ওই শক্তি স্তরে কিন্তু আপনার ওষুধটা ওখানে কাজ করছে, তার মানে কি ওইখান থেকে ওষুধের যে ইনফ্লাক্সটা, যেটা ওষুধ ওকে ইয়েকে তাড়িয়ে দিয়েছে, ওখান থেকে মায়াজামকে কিছুটা হলে দূর করেছে ওই লেভেল থেকে। ওই লেভেল থেকে যে ইনফ্লাক্সটা আসছে, ওষুধের যে ইনফ্লাক্সটা আসছিল, সেই ইনফ্লাক্সটা বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে গেছে বলেই সিমটম গুলো আবার ফেরত চলে আসছে। এইগুলো কিন্তু আপনার রিপিটেশন অফ সিমটম, এটা তো আপনারা পড়েছেন, আপনাদের ওই কেস টেকিং এন্ড ফলো আপ বইয়ে পড়েছেন। এবার বুঝতেছেন রহস্যটা কোথায় লুকিয়ে আছে? এই জায়গাটাকে আপনাদের একদম মাথায় গেঁথে ফেলতে হবে। মাথায় যদি গেঁথে ফেলতে পারেন, তাহলে দেখবেন হোমিওপ্যাথি প্রেসক্রিপশন যেমন সোজা হয়ে যাবে। তখন এই কমপ্লিমেন্টারি বলুন বা কি বলবো, ফলো আপ বলুন, এরকম অনেক কিছু বই লেখা আছে,
মূল ব্যাপারটা ইনফ্লাক্সটা কার সঙ্গে ট্যালি করছে। এই ইনফ্লাক্সটাকে ট্যালি করতে গেলে কেন খুব সুন্দর বলেছেন, সেন্টার টু পেরিটরি কভার করতে হবে। আপনি যে সিমটমগুলো কভার করেছেন সেগুলো কোন কোন সিমটম, ফিজিওলজিক্যাল সিমটম, ফিজিক্যাল সিমটম, মেন্টাল সিমটম করে, মেন্টাল সিমটম মধ্যে কোন স্তরের, মেন্টালের কোন শক্তি স্তরের সঙ্গে আমরা ট্যালি করতে পেরেছি। ট্যালি যদি করতে পারেন তাহলে কিন্তু কেসটা সম্পূর্ণ আরম্ভ হবে, নাহলে হবে না। এবং মাথায় সবসময় রাখতে হবে যেটা আমাদের ডক্টর কেন কিন্তু বারবার তার মেট্রিয়ামেট্রিকের মধ্যে কোন একটা রোগের নাম বলছেন, বলি তার সঙ্গে দুটো তিনটে সিমটম জুড়ে দিয়ে বলছেন তাহলে এটা পালসেটিভ, তাহলে এটা হচ্ছে মেটোরিয়াম, তাহলে এটা থুইয়া। এগুলো উনি করেছেন কেন? উনি পাগল নাকি? আসলে এটা আপনাদের বোঝাচ্ছে যে আপনি যাই করুন না কেন করার পর মাথাটা ছোবে। মাথা ছোবে মানে কি? মাথাই তো আমাদের আধার, শক্তির আধার। তো এইটাই তো সূক্ষ্ম স্তরের শক্তিটা আমার তো ওইখানেই আছে। এবং ওটা কোথায় আছে তার অ্যানাটমিক্যাল কোনো ইয়ে নেই, আমরা কিন্তু অ্যানাটমিক্যাল ইয়ে ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে হোমিওপ্যাথিটা কোথায়? অ্যানাটমির দ্বারা, ফিজিওলজির দ্বারা, বা এমনকি ফিজিক্সের দ্বারা কোনোভাবেই আপনি সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারবেন না, আংশিক ব্যাখ্যা কিছু দিতে পারেন। অনেক সময় এই ব্যাখ্যা দিতে গিয়ে বিভ্রান্তিও আসতে পারে। তাহলে হোমিওপ্যাথি সম্পর্কে ব্যাখ্যা না করে হ্যানিম্যান যেভাবে বলেছেন সেভাবে করুন, রোগী আপনাকে ব্যাখ্যা তৈরি করে দেবে। রোগীর আরোগ্য বা রোগীর যে সিমটমের মুভমেন্ট, এইগুলো আপনাকে আস্তে আস্তে এমন ভাবে ম্যাচিওর করে দেবে, আপনি বুঝতে পারবেন যে এটা এই দিকে যাবে, এটা ওই দিকে যাবে, এগুলো আপনার ধরতে পারবেন। তো ফলে আমি এই জায়গাটা একটু আগে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমি এই জায়গাটা একটু তুলে ধরলাম, কারণ পরবর্তীকালে হোমিওপ্যাথির জায়গাটা ঢুকতে গেলে এইগুলো যদি না বলি হোমিওপ্যাথির জায়গাটা গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারবেন। তো আজকে আমি এইটুকুই বললাম। এইটুকু আরো যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন, এবং আমার জানা থাকলে আমি উত্তর দিই। আমি তোমার ইয়ে করতে পারছি। প্রশ্ন আছে কারো? আজকের আলোচনার বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতেই পারেন এখন। মনে হচ্ছে না, আজকে আলোচনাটা এমনি খুবই মানে প্রাঞ্জল ছিল, বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না, ক্লিয়ার ছিল প্রতিটা বিষয়। তারপরেও কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, শামসুদ্দোহা ভাই বলে। আদাব স্যার। স্যার আমার কোশ্চেনটা হলো, এটা তো আমরা অনেকটা বুঝতেছি, কিন্তু এখনকার যে প্রেক্ষাপট তাতে যে মানুষদের বোঝানো এই জিনিসটা যে কিভাবে মানে কতটা টাফ, বা আরো কিভাবে সহজে বোঝানো যায়। কারণ সবাই তো জানে যে আসবে, ওষুধ দেবে, ভালো হয়ে যাবে। মানে এই যে এখনকার যে ট্রিটমেন্টের যে সিস্টেম, সেখানে তাদের অন্য ধরনের কিছু একটা বোঝানো এবং সেটাতে ধরে রাখা, এইটা জিনিসটা অনেক চ্যালেঞ্জিং স্যার। এইটার সম্বন্ধে কি বলবেন? এটা একটা খুব ভালো প্রশ্ন, কিন্তু আজকে আমি এর উত্তরটা দেবো না, তবে ইঙ্গিতটা দিয়ে রাখছি। একটা আমাদের হোমিওপ্যাথি সম্পর্কে যেটা বলা হয় যে হোমিওপ্যাথি ওষুধে নাকি সারতে দেরি হয়। এই আরোগ্যটা কি? যেমন ধরুন ঘুম হচ্ছে না, ঘুমের ট্যাবলেট দিলে ঘুম হচ্ছে, এই কৃত্রিম ঘুম আর নর্মাল ঘুম কি এক নাকি? তোর মধ্যে অনেক পার্থক্য আছে, রোগীর সঙ্গে কথা বলি ধরতে পারবেন। এটা যদি আপনি না ধরতে পারেন তাকে আপনি কি করবেন? কিছু করতে পারবেন না। এবং এখানে হোমিওপ্যাথিটা করতে গেলে কেন আমরা হোমিওপ্যাথি করব, কেন এই সময়টা দেব, এটা আমাদের বোঝাতে হবে। না বুঝলে ছেড়ে দেবেন, মানুষ তার অভিজ্ঞতা থেকে আপনার কাছে পরে আসবে, এখন পালিয়ে যাবে। এবং আমাদের লড়াইটা তো একটা সিস্টেমের এগেনস্টে। আমার কথা সবাই শুনবে না তো, আমি জানি তো সেটা। আরে হ্যানিম্যান অর্গাননে বহু জায়গায় সিঙ্গেল মেডিসিন কত জায়গায় কতবার বলেছে, কজন সিঙ্গেল করে? তো হ্যানিম্যানের কথা যারা শোনে না তারা আপনার কথা আমার কথা শুনবে? আমাদের তো গালাগালি দেবে। কিন্তু আমাদের ওটা ধরলে হবে না। আমরা আমাদের ব্যক্তিগত
কষ্ট বা ব্যক্তিগত অপমান এইগুলোকে বেশি গুরুত্ব দিলে হবে না। আমাদের দেখতে হবে যে হোমিওপ্যাথির মান সম্মানটা যাতে বজায় থাকে, এই এই মানসিক কাঠামোটা আমাদের তৈরি হওয়া দরকার। এবং আমি আলোচনা করব এবং হোমিওপ্যাথিতেও যে দ্রুত আরোগ্য হয় না এমন তো নয়। এখন ব্যাপারে যে ওরা দ্রুত সিমটম চলে যাওয়াটাকে আরোগ্য মনে করছে, সেটা তো নয়। এবং আজকে দেখুন অধিকাংশ রোগের কি অবস্থা বলুন দেখুন, একবার শুধু ওষুধ ধরাতে পারলে হলো, যতদিন বাঁচবে সে কবরেই যাক আর চিতাই যাক, ততদিন তাকে খেয়ে যেতে হবে। একদম মানে কি বলবো, একদম চক্রবৃদ্ধি না, এটাকে কি বলে ব্যাংকে, রেকারিং ডিপোজিট অবস্থা ভয়াবহ, রেকারিং চলতে থাকবে। এটা কি মিথ্যা কথা বললাম ভাই? না স্যার, ভয়াবহ অবস্থা। এবং ভয়ানক অবস্থা। এবার মানুষগুলো কার কাছে যাবে বলুন দেখিনি? হোমিওপ্যাথির কাছে আসবে, তারাও তো এরকম বদমাশি করছে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। আওয়াজ নেই কেন রে ভাই? জি স্যার, ঠিক আছে, ভালো ভালো প্রশ্ন ছিল। আর এটার উত্তরটা আসলে আছে, স্যার তো বলছেন পরে দিবেন ডিটেল। উত্তরটা আলোচনা করব। হোমিওপ্যাথি থেকে আরোগ্য থেকে বেশি সময় লাগে এটা নিয়ে আমার লেখা আছে। তারপরে হোমিও ডাইজেস্ট এর আগেও তো বেরিয়েছিল, ওটা আপনার ওটা মনে নেই? আছে আছে স্যার, আমাদের ওয়েবসাইটটা বন্ধ আছে তো, যার কারণে লেখাগুলো আবার পাবলিশ করা শুরু করছি ফেসবুকে, আবার করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সামনের সপ্তাহে কিন্তু ক্লাস হবে না, তারপরের সপ্তাহে আমি আমার ক্লাস করতে পারবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো